আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জিএসটিতে প্রথম মেরিটের পর এবং নিশ্চয়ন করার পরে আপনাদের মাইগ্রেশন যে চালু করে রেখেছেন সেই সংক্রান্ত ফলাফল কবে দেবে এবং আপনাদের এখন পর্যন্ত ভর্তি হওয়ার পরে কোন ইউনিভার্সিটিতে কয়টা সিট খালি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব আজকে, এবং কোন ইউনিভার্সিটিতে যতটা সিট আছে এখন পর্যন্ত আনঅফিসিয়ালি যতটা সিট পাওয়ার সংক্রান্ত বা যে কোনো জায়গা থেকে সংরক্ষণ করেছি সেগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল লক্ষ্যে চলে যাই, মূল কাজে প্রবেশ করি। তো মূলত আপনাদের এই যে প্রথম যেটা সেটার কাজ শেষ। আপনাদের যারা মাইগ্রেশন চালু করে রেখেছেন তাদের মাইগ্রেশনের দুইটা, একটা স্টপ অল মাইগ্রেশন এবং স্টপ অল মাইগ্রেশন, আর একটা স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। তো এগুলা বিষয় আপনাদেরকে আমি গত ভিডিওতে অনেকবার জানিয়ে দিয়েছি, এবং যাদের ব্যবহারিক ছিল কোনটাতে কয় তারিখের সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রথমে আলোচনা করব কোন ইউনিভার্সিটিতে কতটা আছে। এখানে সিট সংখ্যা, এগুলো আগের, অর্থাৎ এই কোন ইউনিভার্সিটিতে কয়টা সিট সেটা নিয়ে এখানে দেওয়া আছে আর কি। তো আমরা প্রথমে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেখব। জগন্নাথ ইউনিভার্সিটি এখন পর্যন্ত যতটা ইউনিভার্সিটির সিট সংখ্যা খালি আছে সবচেয়ে বেশি এখনও পর্যন্ত জগন্নাথ ইউনিভার্সিটিতে 387 প্লাসটা সিট খালি আছে। এখন আপনাদের মনে হতে পারে এটা শুধু কি বিজ্ঞান ইউনিটের জন্য? না, এটা শুধু বিজ্ঞান ইউনিটের জন্য না, এটা সব ইউনিটের জন্য, অর্থাৎ বাণিজ্য, এরপরে মানবিক, এরপরে বিজ্ঞান ইউনিটের সবার জন্য মোট সিট সংখ্যা খালি আছে 387টা প্লাস। এরকম জগন্নাথে এখন পর্যন্ত সিট সংখ্যা খালি আছে। এছাড়াও আপনাদের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলা মনে রাখবেন, এগুলো আমরা যেগুলো দেখাবো এগুলো মূলত শুধু সায়েন্সের জন্য না, সকল বিভাগের জন্য এখানে সিট সংখ্যা। তারপর আমরা ইসলামিক ইউনিভার্সিটিটা দেখতে পারি, আইইউ যেটাকে বলা হয়, সেটা 190টার মতো সিট এখন পর্যন্ত খালি আছে। সেটা সকল বিষয়ের জন্য, সকল ইউনিটের জন্য বা সকল বিভাগের জন্য এটা। তো এখন তারপরে আমরা দেখতে পাই যে পরবর্তীতে যে ইউনিভার্সিটি আছে সেটা বরিশাল ইউনিভার্সিটিতে, অর্থাৎ বিইউ যেটা বরিশাল ইউনিভার্সিটিতে 89টার মতো সিট খালি আছে এখন পর্যন্ত সকল বিভাগ মিলিয়ে। তারপরে আমরা চলে যেতে পারি সাস্ট, যেটা সবার একটা প্রিয় ইউনিভার্সিটি অনেকের কাছে। এটা সিএসসি এবং যে টপ সাবজেক্টগুলো এখানে মনে রাখবেন, এখানে যতগুলো ইউনিভার্সিটি দেখাচ্ছি এদের কিন্তু টপ সাবজেক্টগুলোতে কিন্তু প্রায় যারা চান্স পেয়েছে সবাই ভর্তি হয়ে গেছে। এখন যে সিট সংখ্যা বাকি আছে এগুলো নর্মাল যে সাবজেক্টগুলো সেগুলোতেই, বা একটু ডিমান্ড কম যে সাবজেক্টগুলো এখানে ওই সিটগুলোই কিন্তু বাকি আছে। তো আমরা সাস্টের ক্ষেত্রে দেখতে পাই 350 প্লাসের মতো সিট এখনও পর্যন্ত সাস্টে খালি আছে। তো গতবারের তুলনায় আপনারা বলতে পারেন গতবারের তুলনায় কিন্তু অনেক কম খালি আছে কিন্তু এবার আপনাদের। এরপর গোপালগঞ্জের যেটা সেটার মধ্যে খালি আছে আপনাদের 84টার মতো আপনাদের সিট সংখ্যা খালি আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সেটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী যেটাতে, সেটাও একটা টপ ইউনিভার্সিটি, তার জন্য সেখানেও সিট সংখ্যা বেশি খালি নেই, সেখানে সিট সংখ্যা আর মাত্র 110টা আছে। তো এগুলা সব ইউনিটের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর 110টি সিট বাকি আছে। এরপরে দেখতে পারবেন আপনারা বেগম রোকেয়া যেটা বেগম রোকেয়াতে সিট সংখ্যা মাত্র খালি আছে 55টি বেগম রোকেয়াতে, আর বাকি আছে সিট যেটা সকল বিভাগের এটা। এরপরে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখতে পাই সেখানেও সিট সংখ্যা বেশি খালি নেই, যেহেতু এগুলা আপনার ঢাকার কাছাকাছি, তাই এখানে 72টি সিট এখন পর্যন্ত খালি আছে শেষ খবর পাওয়া পর্যন্ত আর কি। এরপর বা এগুলা আনঅফিসিয়ালি খবর এগুলা। এরপরে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে 51টি সিট এখন পর্যন্ত খালি আছে। মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে সকল বিভাগের জন্য 51টি সিটের মতো বাকি আছে। এরপরও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা সকল বিভাগের জন্য, সেখানেও 51টি সিট খালি আছে এখন পর্যন্ত।
এরপরে হচ্ছে এগুলা সেকেন্ড মেরিট যারা সেখানে অনেকটা ফিল আপ হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনাদের থার্ড মেরিট এবং ফোর্থ মেরিট, সবগুলো মেরিট যতটা ঘোষণা করা হয়েছে ততগুলাই দেওয়া হবে। এবং গতবার কিন্তু সিট সংখ্যা খালি থাকার কারণে ষষ্ঠ মেরিট পর্যন্ত দিয়েছে, কিন্তু এবার কত মেরিট পর্যন্ত যায় সেটা ঠিক নেই, বাট চতুর্থ মেরিট পর্যন্ত শেষ পর্যন্ত টানবে। এরপরে ভর্তিতে সিট সংখ্যা খালি থাকেই, তো এরপর আবার আপনাদের সিট সংখ্যার অর্থাৎ মেরিট প্রকাশ হতে পারে। তারপরে হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা পটুয়াখালীতে সিট সংখ্যা আছে মাত্র 8টি আর বাকি আছে। তো এরপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যেটা অনেকেই যারা কম নাম্বার পেয়েছে তারা এখানে অ্যাপ্লাই করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়তে সিট সংখ্যা আর মাত্র আছে 8টি। তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা বেশি খালি নেই সকল ইউনিটে। এরপরে বঙ্গমাতা শেখ মুজিবুল নেসা, সেটার মধ্যে সিট সংখ্যা আছে মাত্র হচ্ছে 9টি। তো এখন পর্যন্ত অর্থাৎ আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত এই সিট সংখ্যাগুলোই আছে। তো হচ্ছে আপনাদের সেকেন্ড মেরিট আপনাদের কবে প্রকাশ হতে পারে, সেটা নিয়ে এখন দেখেন। বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু সকল ইউনিভার্সিটি বেশিরভাগ আমার ফ্রেন্ডরা যেখানে পড়ে সবাই কিন্তু এখন যেখানেই পড়েছে তারা ঢাকাতে বা যে জায়গায় সেখানে চলে গেছে। তো আমার ফ্রেন্ড গোপালগঞ্জেতে আছে, সেও কিন্তু আজকেই চলে আসছে। তো তাদের ইউনিভার্সিটি অফ হয়ে গেছে গতকালকে থেকেই। তো আশা করা যাচ্ছে ঈদের আগে আর কোনো মেরিট প্রকাশ হবে না, কারণ হচ্ছে মেরিট প্রকাশ হলে আপনাদের তো কিছু সময় দিবে, আমাদের যারা নতুন চান্স পাবেন তাদের কাগজপত্র জমা দিতে হবে। এরপরে যারা হচ্ছে মাইগ্রেশন তাদের কোনো কিছু আর করতে হবে না, তাদের যদি সে মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হয় শুধু ওই সাবজেক্ট ভালো লাগলে তাইলে তারা স্টপ বা করে দিবে, আর না লাগলে তারা আবার মাইগ্রেশন চালু রাখতে পারবে। আর যারা নতুন চান্স পাবে তারা হচ্ছে পরবর্তীতে কাগজপত্রগুলো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেখানে গিয়ে জমা দিতে হবে এবং 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। তো যেহেতু এই কার্যক্রমগুলো ঈদের বন্ধ ইউনিভার্সিটি, তাই ঈদের আগে এগুলো করতে পারবে না। তো আপনাদের হচ্ছে 7 কলেজে যেহেতু মেরিট শেষ হবে 30 তারিখে, এরপর হচ্ছে 7 কলেজে যারা দিয়েছেন তাদের হচ্ছে 26 তারিখে প্রথম মেরিট হবে। তো এইভাবে বলা যাচ্ছে ইউনিভার্সিটি খোলা হওয়ার পরে তেমন 23 থেকে 26 বা হচ্ছে এর আগেই আপনাদের হয়তো 22-23-23-এর পর থেকে আপনাদের মেরিট প্রকাশের সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়া এর আগেই কোনো ঘোষণা চলে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও পর্যন্ত চান্স পাননি, একটু দুশ্চিন্তায় আছেন ভাইয়া, আশা করি আপনারা চান্স হয়ে যেতে পারে, দোয়া করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের চান্স হবে যদি আপনি ভালো একটা পজিশনে থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রবের প্রতি বিশ্বাস রাখেন এবং এই কোরবানে হচ্ছে নিজে কোরবান যদি দিয়ে থাকেন তাহলে পার্শ্ববর্তী যারা গরিব দুঃখীরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। যারা আপনি যদি কোনো ফ্রেন্ড কোরবান না দিতে পারে তার ফ্যামিলি থেকে কখনো জিজ্ঞেস করবেন না, কারণ হচ্ছে কেউ দিতে পারে কেউ দিতে পারে না, এটা হচ্ছে ফ্যামিলিগত বা হচ্ছে তার রিজিক যেখানে আছে, এটা হচ্ছে তাকদিরের। আপনার রব আপনার তৌফিক দিয়েছে তাই আপনি দিতে পারছেন, আপনার ফ্রেন্ডের দেয়নি তাই দিতে পারছেন না। তাই কখনো ফ্রেন্ডের সাথে এগুলা নিয়ে আলোচনা করবেন না যে কি কোরবানি দিতে পেরেছে না দিতে পারেনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখুন, সফলতা ইনশাল্লাহ আসবে।